প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পাকিস্তানে আঘাত হানল তালেবান, ১৯ পাক সেনাকে হত্যা, নতুন করে ঢুকছে হাজার হাজার সেনা। ১৪০০ মাইল দূর থেকে হুতিদের হামলা, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইসরায়েলের ৫ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার ভুলে বিধ্বস্ত আজারবাইজানের উড়োজাহাজ, পুতিনের ক্ষমা প্রার্থনা। পাপ ছাড়ে না বাপকে, গণহত্যার ফল পেলেন নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পাকিস্তানে আঘাত হানল তালেবান, ১৯ পাক সেনাকে হত্যা, নতুন করে ঢুকছে হাজার হাজার সেনা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন এবার এক চরম পর্যায়ে পৌঁছেছে। তালেবান বাহিনী প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে পাকিস্তানের ১৯ সেনা। তবে এখানে শেষ নয়। আফগান সীমান্তে তালেবানের আরও হাজার হাজার যোদ্ধা প্রস্তুত। যে কোনো মুহূর্তে তারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে। উত্তেজনার এ ঢেউ কেবল সীমান্ত এলাকাতে নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার, যখন পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হয়। পাকিস্তান দাবি করে তারা তেহরিকি তালেবান পাকিস্তান গোষ্ঠীকে লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করে। কাবুলের প্রতিক্রিয়া ছিল তীব্র এবং তারা সরাসরি পাকিস্তানকে ভয়াবহ পরিণতির হুমকি দেয়। শনিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের সেনা স্থাপনাগুলো, যা তালেবানদের ভাষায় অশুভ উপাদান ও তাদের সমর্থকদের গোপন কেন্দ্র হিসেবে কাজ করছিল। এই পাল্টা হামলায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়। তালেবান প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমরা কেবল আমাদের ভূমি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। যারা আমাদের ওপর আঘাত হানে তাদের জবাব দেওয়া আমাদের কর্তব্য। তালেবানের প্রতিশোধ এখানেই থেমে থাকছে না। আফগান সীমান্তে প্রায় ১৫,০০০ সশস্ত্র যোদ্ধা ইতিমধ্যে জড়ো হয়েছে। তারা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে অগ্রসর হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, যে কোনো মুহূর্তে এই যোদ্ধারা পাকিস্তানে প্রবেশ করতে পারে। এর ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা তীব্রতর হচ্ছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। ইসলামাবাদ অভিযোগ করে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি তাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। অন্যদিকে কাবুল এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে এবং বলে যে তাদের মাটি অন্য কোনো দেশে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হয় না, বরং তারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার পক্ষে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। আফগানিস্তানের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা কেবল নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য এসব অভিযান পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তালেবানের হাজার হাজার যোদ্ধার সীমান্তে উপস্থিতি ভবিষ্যতের আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কুরআন ও হাদিসে মুসলিম উম্মার ঐক্যের কথা বলা হয়েছে, তবে কেন আমরা নিজেরাই একে অপরের রক্ত ঝরাচ্ছি, আর এই সুযোগ নিচ্ছে ইহুদি মুশরিকরা? তালেবান পাকিস্তানের এই সংঘাত কি আমাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে না? মুসলিম বিশ্ব কি এভাবে বিভক্ত থাকলে টিকে থাকতে পারবে? আপনার মতামত জানিয়ে ঐক্যের পথে আলো দেখান। ১৪০০ মাইল দূর থেকে হুতিদের হামলা, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইসরায়েলের ৫ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা? কেন মার্কিন থার্ডে আশ্রয় নিতে বাধ্য হল ইসরায়েল? পেছনে আসল কারণ কি? ইসরায়েল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার দাবিদার, কিন্তু আজ সেই প্রতিরক্ষায় যেন হাওয়ার মতো উড়ে গেছে। হুতিদের একটি আক্রমণ গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আর প্রশ্ন উঠছে, কিভাবে মাত্র ১৪০০ মাইল দূর থেকে হুতিরা ইসরায়েলকে এত সহজে কাবু করল? ১৪০০ মাইল দূর থেকে ছোড়া এই মিসাইল এত দ্রুত যে ইসরায়েলের অতি আধুনিক আয়রন ডোম থেকে শুরু করে প্যাট্রিয়ট সিস্টেম কিছুই টিকে থাকতে পারেনি। চোখের পলকে ধ্বংস হয়ে যায় প্রতিরক্ষার একের পর এক স্তর। একসময় ইয়েমেনের ছোট্ট বিদ্রোহী দল, কিন্তু আজ তারা এমন মিসাইল তৈরি করছে যা ইসরায়েলের মতো দেশের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক মিসাইল এত দ্রুত চলে যে কোনো প্রতিরক্ষা রাডার এটিকে শনাক্ত করার আগেই আঘাত হানতে পারে। আর সেটাই হলো ইসরায়েলের বিপর্যয়ের মূল কারণ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা 5 স্তরে সাজিয়েছে, যা তাদের শক্তিমত্তার প্রতীক হিসাবে বহুল আলোচিত। আসুন এক নজরে দেখি ইসরায়েলের প্রতিরক্ষার এই স্তরগুলো কিভাবে কাজ করে। 1. আয়রন ডোম। ইসরায়েলের সবচেয়ে বেশি আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ছোট আকারের রকেট ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। এর দ্রুত প্রতিক্রিয়া এবং লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত। 2. মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম। মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র ধ্বংসে কার্যকর। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় দ্বিতীয় স্তর হিসাবে কাজ করে। 3. ডেভিড স্লিং। ইসরায়েলের মাঝারি এবং দূরপাল্লার উভয় প্রকার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুর আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. এরো সিস্টেম। ইসরায়েলের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা স্তর। এর বিশেষত্ব হল বায়ুমণ্ডলের বাইরে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার ক্ষমতা। এটি ইন্টারসেপ্টারের মাধ্যমে আক্রমণ প্রতিরোধে কাজ করে। 5. আয়রন বিম। এই প্রতিরক্ষা ব্যবস্থা লেজার শক্তি ব্যবহার করে। এটি অতি স্বল্প দূরত্বের মিসাইল ধ্বংস করতে ব্যবহৃত হয়। সস্তা হলেও এটি দ্রুত প্রতিরক্ষা প্রদানের জন্য কার্যকর। তবে এবার হুতিদের মিসাইল এই প্রতিটি স্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর শেষমেশ ইসরায়েলকে মার্কিন থার্ড সিস্টেম ব্যবহার করতে হয়। থার্ড সিস্টেম ইসরায়েলকে সাময়িকভাবে রক্ষা করেছে, কিন্তু এর অর্থ হল ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। তবু এই সাফল্যে হুতিদের বার্তা স্পষ্ট, তারা শুধু এক বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা মধ্যপ্রাচ্যের নতুন শক্তি। হামলার পরপরই ইসরায়েলের শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে। মানুষ ছুটেছে বাংকারে, কিন্তু তাতেও জীবন রক্ষা করা সম্ভব হয়নি। হামলায় ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। আহত হয়েছেন অন্তত 16 জন নাগরিক। হুতিদের আক্রমণ প্রমাণ করেছে তারা এখন শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তাদের প্রযুক্তি এবং স্ট্র্যাটেজি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সূচনা করছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। তবে ইসরায়েলের জন্য এটি শুধু একটি হামলা নয়, তাদের প্রতিরক্ষার উপর আস্থার চরম পরীক্ষা। হুতিদের এই আক্রমণ কেবল তাদের আত্মরক্ষার দৃষ্টান্ত নয়, এটি প্রমাণ করেছে যে আধুনিক প্রযুক্তি এবং দৃঢ় সংকল্প একসাথে থাকলে শক্তিশালী প্রতিপক্ষকেও পরাজিত করা সম্ভব। কিন্তু এর গভীরে লুকিয়ে থাকা প্রশ্ন হল, এই আক্রমণ কি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারে? হুতিদের এই প্রতিরোধ কি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তির নতুন আশা জাগাতে পারে, নাকি এটি শুধুই আরও একটি সংকট? আপনার কি মনে হয়, হুতিদের এই প্রতিরোধ কি ফিলিস্তিনের মুক্তি এবং সমগ্র মুসলিম ও আরব বিশ্বের ঐক্যের জন্য নতুন দিক নির্দেশনা হতে পারে? কমেন্ট করে জানান আপনার মতামত। আপনার মূল্যবান মতামতই পারে নির্যাতিত ফিলিস্তিনিদের কণ্ঠকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিতে। রাশিয়ার ভুলে বিধ্বস্ত আজারবাইজানের উড়োজাহাজ, পুতিনের ক্ষমা প্রার্থনা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক ভুলে বিধ্বস্ত হল আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া এই বিমানে 69 জন আরোহী ছিল, যার মধ্যে 38 জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ফ্লাইট জে2 8243 বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল, কিন্তু রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করার পর ইউক্রেনীয় ড্রোন হামলার শঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। ভুলবশত ড্রোন ভেবে যাত্রীবাহী উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়। বিমানটিকে অন্য পথে ঘুরিয়ে কাস্পিয়ান সাগর পার করে কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের দিকে পাঠানো হলেও বিমানটি কয়েক কিলোমিটার দূরে আগুনের গোলায় পরিণত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মর্মান্তিক ঘটনার জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে ক্ষমা চেয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, রাশিয়ার আকাশসীমায় এই দুঃখজনক ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা এর পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, উড়োজাহাজটি রাশিয়ার আকাশসীমায় শারীরিক ও প্রযুক্তিগত বাধার শিকার হয়ে নিয়ন্ত্রণ হারায়। এই দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রয়েছে ইউক্রেনের ড্রোন হামলার। রাশিয়ার গ্রোজনি, মোজদেক এবং ভ্লাদিকাভকাজে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার জন্য রুশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল এই বিপর্যয় ডেকে আনে। এ ঘটনায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে রাশিয়ার সামরিক ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, রাশিয়ার ভুলে 38টি নিরীহ প্রাণ ঝরে গেল, তাতে কি শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট? আপনার মতামত কি? আপনি কি মনে করেন, এমন মর্মান্তিক ঘটনার জন্য শুধুই ক্ষমা নয়, বরং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি হওয়া উচিত?
একজন ন্যায়পরায়ণ দর্শক হিসাবে আপনার রায় দিন। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। পাপ ছাড়ে না বাপকে, গণহত্যার ফল পেলেন নেতানিয়াহু। গাজার নিরীহ মানুষের ওপর চলমান হামলা এবং গণহত্যার রক্তের দাগ কি ধুতে পারবেন বেঞ্জামিন নেতানিয়াহু, নাকি প্রকৃতি নিজেই তার বিচার করছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও হাসপাতালে ভর্তি। ৭৫ বছর বয়সী এ নেতার শরীরে একের পর এক রোগ বাসা বাঁধছে, কখনো হৃদরোগ, কখনো প্রোস্টেটের সংক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রোস্টেটের আকার বৃদ্ধি এবং মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে রবিবার তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে তার এই শারীরিক সংকট বেশ জটিল এবং এটি প্রথমবার নয়। চলতি বছরের শুরুর দিকে তিনি হার্নিয়ার অস্ত্রোপচার করান। গত বছর তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়। এখন আবার নতুন শল্য চিকিৎসার প্রস্তুতি চলছে। গাজার নির্যাতিত জনগণের আর্তনাদ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন আল্লাহ হয়তো ফেরাউন এবং নমরুদের মতো নেতানিয়াহুকেও ধীরে ধীরে শাস্তি দিয়ে দেখিয়ে দিচ্ছেন পাপ কখনোই ক্ষমা পায় না। নেতানিয়াহুর এই অভিশপ্ত জীবন যেন এক জীবন্ত দৃষ্টান্ত, যেখানে প্রতিদিন নতুন নতুন রোগ তার জীবনের প্রতিটা মুহূর্তের যন্ত্রণা এনে দিচ্ছে। নেতানিয়াহুর এই শারীরিক অবস্থা কি শুধুই একটি স্বাস্থ্য সংকট, নাকি এটি তার করা গণহত্যার প্রতিফল? আপনার মূল্যবান মতামত দিন। মন্তব্য করে জানান পাপ কি আসলে ছাড়ে না বাপকে? আপনার মন্তব্যই পারে এই প্রশ্নকে সবার সামনে তুলে ধরতে।